একটা নাম কিভাবে ধীরে ধীরে ব্র্যান্ডে পরিণত হয় আর একটা স্বপ্ন কিভাবে ক্যারিয়ার গড়ে তুলতে পারে, একটা সাবজেক্ট কিভাবে জীবন বদলে দিতে পারে, এই সবই আসলে আমরা কথা বলছি দ্য ব্র্যান্ড মেকার প্রোগ্রামকে নিয়ে। আমরা এই অনুষ্ঠানে এমন কিছু মানুষকে আপনাদের সামনে নিয়ে আসতে চাই, যাদের ক্যারিয়ার, যাদের জীবন, যাদের কর্ম, যাদের ক্যারিয়ার গাইডলাইন নতুন করে একটা যে জেনারেশন তৈরি হচ্ছে সেই জেনারেশনের মধ্যে স্বপ্ন তৈরি করবে, সম্ভাবনা তৈরি করবে। আমরা আজকের এই আয়োজনে পেয়েছি এমন একজন অতিথিকে যিনি প্রায় 28 বছরেরও বেশি সময় ধরে সেলস অ্যান্ড মার্কেটিং নিয়ে কাজ করছেন। আমাদের সাথে আছেন মোহাম্মদ মোস্তফাজ্জামান, সিওও, আকিজ ওয়েলনেস লিমিটেড। কেমন আছেন? জি, আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আমি ভালো আছি। এই যে পরিচয় করানোর সময় বলছিলাম যে দীর্ঘ 28 বছর ধরে একটা লং জার্নি আপনার। এখন আপনি আকিজের সাথে আছেন, আকিজ ওয়েলনেস লিমিটেডের সাথে আছেন। এই ক্যারিয়ারের মানে আপনার ভালো লাগার দিক কোনটা আর চ্যালেঞ্জের জায়গা কোনটা মনে হচ্ছে? ভালো লাগার তো অনেক কারণ আছে এবং ছিল। ধরেন পড়াশোনা করেছি মার্কেটিংয়ে, আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে, এবং আমি প্রথম অ্যাকাউন্টিংয়ে পড়াশোনা স্টার্ট করি এবং পরে কিন্তু এটা শিফট করে আমি মার্কেটিংয়ে লেখাপড়া করি। তার মানে মাইন্ডসেটটাই ছিল হচ্ছে সেলস অ্যান্ড মার্কেটিংয়ের মধ্যে আসবো। আর একটা ইনফরমেশান দেই, আমি এক পার্ট এমফিল করি। এমফিলের আমার টপিকটা ছিল হচ্ছে টিবিআরডে লিডিং অ্যাডভার্টাইজিং ফার্ম অফ বাংলাদেশ। তার মানে আমরা যে সেক্টর নিয়ে কাজ করছি এই সেক্টরের নিয়ে জি, পড়াশোনার একটা পার্ট, পরে আমি ওটা ফুল পার্ট কমপ্লিট করা হয়নি। এর পরবর্তীতে তো এই বিভিন্ন রিসার্চ অর্গানাইজেশনের ফিল্ড বেস কাজ করি। এমআরসি মোডের নাম শুনছেন, এখানে বিভিন্ন অ্যাক্টিভিটিতে মানে ফিল্ড বেস কাজ শুরু করি, এটা স্টুডেন্ট লাইফ থেকেই। এরপরে প্রথম আমি জব শুরু করি হচ্ছে নেপসুন অ্যাড ফার্মে। এখান থেকে তার পরবর্তী সেকেন্ড স্টেপ হচ্ছে আমার মানে আকিজ গ্রুপ, এবং একই সাথে 3টা কোম্পানিতে আমার জব হয়। একটা হচ্ছে পার্টেক্স গ্রুপ, এই আমিনুদ্দিন এন্টারপ্রাইজ মানে আকিজ গ্রুপে, আর আরেকটা হয় হচ্ছে বেঙ্গল বিস্কুট। এটা কেন হয়েছিল মনে হয়? মানে আপনি খুব বেশি মেধাবী ছিলেন সেজন্য, নাকি ওই সময় চাকরির কম্পিটিশন কম ছিল সেজন্য? আসলে এটা ব্যালেন্সড, মানে প্রতিযোগিতা তো আসলে সবসময়ই ছিল। প্রতিযোগিতা, এখানে পরীক্ষা দিতে হয়েছে, ইন্টারভিউ দেওয়া লাগছে। তো এই একই সময় দেখবেন এই কারেন্টলি যারা হচ্ছে, এই যে অ্যাডমিশন টেস্ট হচ্ছে না বিভিন্ন ইউনিভার্সিটিতে, তো যারা চান্স পাচ্ছে তা দেখবেন তারা ওই বুয়েটেও পাচ্ছে, রুয়েটেও পাচ্ছে, চুয়েটেও পাচ্ছে, তারপরে আবার ঢাকা ইউনিভার্সিটিতে ভালো সাবজেক্টও পাচ্ছে, ওই ব্র্যাক বিভিন্ন ইউনিভার্সিটিতে চান্স পাচ্ছে। আবার কিছু চান্স কোনোটাই পাচ্ছেন, আবার কেউ মনে করেন 2টাই পাচ্ছে আর অনেকগুলো পাচ্ছে। মেবি এরকম কিছু ইস্যুস কেন আছে। পায়? আমি যদি আপনার বাস্তব অভিজ্ঞতার জায়গা থেকে আসি, যে আপনি সামাজিক বা পেশাজীবী সংগঠন এমআইবি নিয়ে কাজ করছেন। এর মধ্যে এমআইবি আমি যতটুকু জানি যে ইয়াং এবং ইয়ুথ মার্কেটার্স যারা, তাদেরকে আসলে আপনারা অনুপ্রাণিত করছেন এবং দক্ষ করে তৈরি করতে চাচ্ছেন। সেখান থেকে এই যে তরুণদের মধ্যে এক ধরনের কথাও শুনি যে চাকরির মার্কেটটা সেভাবে ভালো না, চাকরি পাওয়া যায় না। আবার যারা আপনারা অভিজ্ঞ আছেন তারা বলছেন যে আপনারা কম্পিটেন্ট তরুণদের পাচ্ছেন না। এই গ্যাপটা আসলে কোথায়? ওই আপনার সেই সময়ের আলোকে না, যদি বলেন। এমআইবিটা নিয়ে প্রথম যদি বলতে চাই, এমআইবির টোটাল ফর্মটা হচ্ছে এরকম যে মার্কেটার ইনস্টিটিউট অফ বাংলাদেশ, প্রায় 60,000 ম্যান পাওয়ারের, মানে একাডেমি অ্যান্ড প্রফেশনালস এই মিলে এই জনগোষ্ঠী একটা বিশাল কমিউনিটি। এই কমিউনিটির একটা প্ল্যাটফর্ম। এখানে প্রথমত হচ্ছে যে আমরা ইউনাইটেড হওয়ার চেষ্টা করছি, এবং এখান থেকে আমরা এদের লার্নিং সেশন তৈরি করছি এবং এটাতে প্লেসমেন্টের ব্যাপারে কাজ করছি। এবং এই প্ল্যাটফর্মে দেখেন কেউ মানে আপনি যেমন অন্য অন্য পেশাজীবী, যেমন কৃষিবিদদের কথা শোনেন, আপনি কি কোনো সময় শুনেছেন যে মানে সেলস পেশাজীবীদের নিয়ে কোনো সংগঠন মানে এরকম? না, সেলস মার্কেটিং আমরা ইন্ডিভিজুয়ালি জানি, কিন্তু জি, আমরা এটা পেশা। এবং আমরা 8ম মার্কেটিং ডে যখন করি এই অক্টোবরে, তখন এখানে কিন্তু একাডেমিক যারা কাউন্সিলের লোক আছেন বিভিন্ন ইউনিভার্সিটির, তারপরে যারা প্রফেশনাল আছেন, এবং গভর্নমেন্টের সাথে কোলাবোরেশন করে এই এই আমাদের এই বৃহৎ
যে জনগোষ্ঠী, এই জনগোষ্ঠীকে ইউনাইটেড করে একটা প্ল্যাটফর্মের আওতায় এনে এদের দক্ষতা বৃদ্ধির মধ্য দিয়ে মানে সোসাইটিকে কন্ট্রিবিউট করা, মানে এবং আমাদের ওই যারা সেলস এবং মার্কেটিং প্রফেশনে আসলে দেখেন, আপনি একটা কথা বলি, কেউ কিন্তু তার ক্যারিয়ারের যদি আপনি বলেন যে লক্ষ্য কী, গোল কী, কেউ কি আসলে সেলস মার্কেটিংয়ের পেশায় প্রথম চয়েস হিসেবে কেউ দেয় না কিন্তু, মানে আপনি খেয়াল করে দেখবেন। কিন্তু আপনি কিন্তু বলেছেন যে আপনি স্টুডেন্ট লাইফে না, এটা একটু ব্যতিক্রম, আপনি না মানে একটু ব্যতিক্রম, কিন্তু আপনি মাস পিপলকে ধরেন যে আপনি 100 জনের ইন্টারভিউ নিলে কয়জন সেলস মার্কেটিংয়ে আসতে চায়, তো অনেকগুলো ধরেন সরকারি চাকরি পাচ্ছে না অথবা কোনো তার পছন্দের জব পায় না, তারপরে সেলস মার্কেটিংয়ে আসে। এই যে মাইন্ডসেট অ্যাডাপ্ট করতে অনেকগুলো সময় লাগে, তো এই জায়গাটা নিয়ে কাজ করে যাতে, এবং দেখেন যেভাবে লেখাপড়া করছে মানে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে বা স্কুল কলেজগুলোতে, এবং কর্পোরেটে এসে প্রথমে যে ধরনের রিকোয়ারমেন্ট আছে, এখানে কিন্তু কর্পোরেটগুলো কিন্তু প্লাগ অ্যান্ড প্লে, মানে সুইচ টিপলেই রেজাল্ট দেওয়ার একটা জায়গা। তো এখানে কিন্তু অনেকগুলো অর্গানাইজেশন আপনার এত লার্নিংয়ের সুযোগ এবং সময় দেওয়া সম্ভব না, কারণ এখন ব্র্যান্ডটা মার্কেটে আছে, লাইভ আছে, ডিস্ট্রিবিউশনে, সেলসে, মানে আপনার প্রত্যেকটা অ্যাক্টিভিটিতে আপনাকে মানে সজীব এবং টাটকা শাকসবজির মতো অ্যাক্টিভিটি রাখা লাগবে। তো সেই ক্ষেত্রে মানে একজনকে কিন্তু আলাদাভাবে হয়তো ট্রেনিং দেওয়ার স্কোপ আছে, সেটার জন্য খুব কম সময়, যথেষ্ট সময় না। তো একাডেমিক এবং আপনার প্রফেশনাল যে জায়গাটা, এই যে গ্যাপ, এটার যতটা মিনিমাইজ করা মানে যায়, সেই ধরনের একটা মানে প্রাথমিক ধারণা দেওয়া এবং একটা সেতু বন্ধন করা, এবং একটা মেন্টর হিসেবে কোনো সিনিয়রকে যদি পায়, এই যে আজকে আমরা যে প্রোগ্রামটা করছি, এর মধ্যে দিয়ে তো হয়তো নতুন প্রজন্ম ইউথদের জন্য অনেক কিছু থাকবে, এবং এইটা যদি দেখতে পায়, এবং আমরা ইয়ে MIB থেকে একটা ট্রেনিংয়ের একটা সেশন তৈরি করি, এখান থেকে অনেক মানুষ কিন্তু লার্নিং চেষ্টা করে। কোথায় থাকে ইন্ডাস্ট্রি এবং একাডেমির মধ্যে, এতে করে তরুণরা ধাক্কা খায় কিনা শুরুতে? অফকোর্স ধাক্কা খায়। শোনেন, মানে সিম্পল, মানে আমরা যদি একটা শিশুকে দেখি, তা সে কি প্রথমেই হাঁটতে পারে না? তো এরকম, এটা কিন্তু একেবারে ভেরি লজিক্যাল থিং। তো একজন স্টুডেন্ট মনে করেন সে কয়টা থানা জেলা চেনে বাংলাদেশে, তার প্রত্যেক সে তো নতুন জায়গায় যেতে হয়, তাহলে তার প্রফেশনটা যদি একেবারে ধরেন, আমরা মার্কেটিংয়ে যারা জব করে বা তারা তো সবাই তো সেলস মার্কেটিং থেকে আসে না, বিভিন্ন ডিসিপ্লিন থেকে আসে। এই অন্য ডিসিপ্লিন থেকে এসে প্রথমত তাকে এই পেশাটাকে অ্যাডাপ্ট করতে হয়, এটা একটা কষ্টের পেশা, মানে রোদ বৃষ্টি ঝড়ের মধ্যে কাজ করতে হয়। তারপরে মনে করেন যে মার্কেটিংয়েরও আপনি মানে সেলস মার্কেটিং যেটাই বলেন, সবগুলো পেশাতেই তো ফিল্ড বেস জবের একটা অ্যাক্টিভিটি করতে হয়, তাই না? তাহলে এই কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে তাকে কিন্তু বেশ পরিশ্রম করতে হয়। তারপরে দেখেন তার পোস্টিং হচ্ছে চিটাগংয়ে অথবা সিলেটে অথবা সেই খুলনায়, তার বাড়ি হচ্ছে অন্য একটা জেলায়, তার বাড়ি মানে অন্য বাংলাদেশের অন্য প্রান্তে। তা তখন তো এই যে মনে করেন যে বাসার খাবার থেকে হোটেলের খাবার, তারপরে বাসায় বসবাসের থেকে আরেকটা মানে ম্যাচ পরিবেশ, আর অন্য জায়গায় গেলে তো আপনার সব কলিগ তো খুব সুইটেবল না যে আপনাকে খুব অ্যাকসেপ্ট করবে। তো বেশ একটা এক্সাম্পল আপনাকে বলি, আমি যখন আগে যে প্রথম জয়েন করলাম টেরিটরি অফিসার হিসেবে NFC নেটওয়ার্ক ছেড়ে এসে, তা আমার এক কলিগ মিটিং, আমরা ওই 21 তারিখে মিটিং করতাম, তা তো মিটিংয়ের সময় আর 3 তারিখে মিটিং হতো, তা মিটিংয়ের পরে চা খেতে সবাই বের হচ্ছে, তো তখন বলতেছে যে ভাই এই কোম্পানিতে কেন আসলেন জয়েন করতে? তো এটা তো এরকম কিছু সমস্যার কথা সে বলল, কিছু ভ্যালিড কিছু ইনভ্যালিড কথা। তা আমি তাকে একটা কথা বললাম যে ভাই, এতই যখন সমস্যা, তা আপনি কেন এখানে আছেন? তা আপনি চলে যান না কেন? না, তাহলে আপনি চলে যান কেন? তো ট্রাই করি, এবং ইনশাল্লাহ আমি 2 বছর লাগেনি আমাকে এরিয়া ইনচার্জ হইতে, মানে আমি অল্প সময়ের মধ্যে কিন্তু লং টাইম কিন্তু আপনি আকিজের সাথে রয়ে গেছেন, মাঝখানে যদিও একটু না, আমি পার্টেক্স গ্রুপে 2016-এ যাই, এবং 2018 সালে আমি 1 বছর 2 মাস আমি জাপান টোবাকোতে ইন্টিগ্রেশন লিডের কাজ করা সুযোগ হয়েছে। আমি অ্যাট প্রেজেন্ট মোমেন্টের কথা যদি বলি, আসলে আমরা আপনার এক্সপিরিয়েন্স থেকে তরুণদের এক ধরনের গাইডলাইন দেওয়ার চেষ্টা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে রয়েছে। সেখান থেকে যদি প্রশ্ন করি, তরুণদের জন্য চ্যালেঞ্জের জায়গাটা কোথায় এখন, যারা একাডেমি থেকে সরাসরি ইন্ডাস্ট্রিতে ইন করবে? শোনেন, এখন তো মানে ডিজিটালি সবাই সাউন্ড, মোস্টলি কারেন্ট প্রজন্ম জেন জি বা জেন আলফা, আমরা এটা তো এসকে এবং এই
যুগের সাথে সাথে এটাকে একটা সিগমেন্টেশন তৈরি করা হয়েছে মানে সহজে বোঝার জন্য। তা এই আমাদের সাথে এই কারেন্ট যে জেনারেশন এদের পার্থক্যের জায়গাটা হচ্ছে এরা কিন্তু কোনো একটা জিনিস স্কিল না হয়েই মানে পেশাদারিত্বের যে জায়গাটা মানে কি বলবো মানে সেখানে পেশেন্স নিয়ে কাজটা লার্ন না করে তারা রেজাল্ট চায়। তার রেজাল্টটা পাইতে গেলে তো একটু সময়ের ব্যাপার। মানে আপনি যদি নিজেকে দক্ষ না করে তোলেন, নলেজ তৈরি না হয় এবং আপনি যদি রাইট গাইডলাইনটা কারোর কাছ থেকে কোনো মেন্টরের থেকে নিতে না পারেন তাহলে আপনি ক্যারিয়ারে তো সাকসেস আসবে না। আর আমি কোনো একজন মানে এই চলার পথে শুনেছিলাম যে সাফল্যের সংক্ষিপ্ত কোনো রাস্তা নেই, মানে আপনাকে মানে একটু লম্বা রাস্তায় পার করতে হবে। এবং এইখান থেকে রংপুর আপনার জন্য যতটুকু দূরত্ব আমার জন্য দূরত্ব। তা কেউ যদি ধরেন তার অল্প সময়ে ক্যারিয়ারটা খুব প্রমোশন পায় তাহলে বুঝতে হবে তার কর্মকাণ্ড ওই আপনার চোখে হয়তো পড়েনি বা আমার চোখে পড়েনি, কোথাও একটা জায়গায় গ্যাপ রয়ে যাচ্ছে, সেটা সাস্টেনেবিলিটিতে প্রবলেম হয়। জি সাস্টেনেবিলিটি। তো সাস্টেনেবিলিটি ব্র্যান্ডের ক্ষেত্রেও একটা বড় ব্যাপার। আমরা ব্র্যান্ড প্রসঙ্গেও একটু আসতে চাই যে ব্র্যান্ডকে আসলে ব্র্যান্ডের জায়গায় নিয়ে যাওয়ার জন্য একটা নাম ব্র্যান্ড হয়ে ওঠে, সেখানে নিয়ে যাওয়ার জন্য আসলে কি ধরনের পদক্ষেপ নিতে হয়, বিশেষ করে আপনারা যেটা দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স তাদের কাছ থেকেই তো জুনিয়ররা শিখবে, তাদের গাইডলাইনটা কি হবে সেই প্রশ্নে আসতে চাই। একটা ছোট্ট বিরতি নিয়ে আসি, কারণ অনুষ্ঠানের নিয়ম মেনে তো একটা বিরতি নিতে হয়। প্রিয় দর্শক, ছোট্ট একটা বিরতি, সাথেই থাকুন, ফিরছি একটু পরে। যে প্রসঙ্গে ছিলাম আপনাকে বিরতির আগে প্রশ্ন করছিলাম যে আসলে কোথায় থেকে যে ব্র্যান্ডকে ব্র্যান্ড হিসেবে পরিচিত করার জন্য বা ব্র্যান্ডের প্রতি মানুষের ট্রাস্ট অর্জন করার জন্য বা ব্র্যান্ডের সাস্টেনেবিলিটি তৈরি করার জন্য অভিজ্ঞতা কি বলে জুনিয়র যারা আপনাদের যারা পরে এসছে এই সেলস অ্যান্ড মার্কেটিং, তারা আসলে কি ধরনের পদক্ষেপের মধ্য দিয়ে একাডেমিক সাইডের কথা আমি বলবো না, কারণ আমি এক্সপিরিয়েন্স জি আমাদের থেকে ওরা একাডেমিক দিকে অনেক সাউন্ড। তার প্রথমত আছে যে একটা ব্র্যান্ড বিল্ড করতে গেলে মানে মানে একজন কনজিউমারের বা কাস্টমারের চাওয়াটা কি এটা বুঝতে হবে। ধরেন আপনি একটা শার্ট কিনতে গেছেন এই যমুনা ফিউচার পার্কের, তা আমি কিনতে গেছি, তা আমার দরকার হচ্ছে একটা ইয়েলো শার্ট। তা আমি না যে ইয়েলোটা চাচ্ছি সেই ইয়েলোটা পাচ্ছি না। আবার আমি ব্যবসায়ীকে বলছি ভাই আমার তো এরকম ইয়েলোটা চাই, আমার এরকম শার্ট আছে কিনা, বা উনিও না ভালো কোন ইয়েলোটা চাচ্ছি আমি বুঝাইতেও পাচ্ছি না, উনি বুঝতেও পারছে না, উনি আমাকে দিতেও পারছে। একজন মার্কেটারের দায়িত্ব হচ্ছে এই যে আমার মনের ভিতরে যে চাওয়াটা এটা বুঝতে পারা এবং সেই প্রোডাক্টের উৎপাদন করে অ্যাভেলেবিলিটি করা নাম্বার। তো এটা কীভাবে আসবে? এটা আসতে পারে আপনার নলেজ, এক্সপিরিয়েন্স, তারপরে আপনার গবেষণার বিষয় না আছে একটু সম্ভবত। সেই জায়গায় আসছি, রিসার্চ ফাইন্ডিংস। এখানে একটা প্রশ্ন করতে চাই আপনার প্রসঙ্গে যে আপনি আকিজ ওয়েলনেস লিমিটেড যেটা, সেটা আসলে লাইফস্টাইল প্রোডাক্ট নিয়ে কাজ করছেন, হোম ফ্রেন্ডলি প্রোডাক্ট নিয়ে কাজ করছেন, যেখানে বাংলাদেশের মার্কেটে একটা বড় জায়গা দখল করে রেখেছে মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো বা বাইরের প্রোডাক্ট। সেখানে আসলে যুদ্ধটা বাংলাদেশের পণ্যের জন্য ঠিক কতটা, এবং আকিজ সেই যুদ্ধ কীভাবে ফেস করছেন? শোনেন, আকিজ নিয়ে যদি বলতে হয়, আকিজ ইজ এ ভেরি কনফিডেন্ট অ্যান্ড ওয়েল অর্গানাইজ কোম্পানি। বাংলাদেশের জানে সবাই, এবং আমাদের দক্ষ কর্মী বাহিনী আছে এবং স্কিল্ড। আপনি সব ডিপার্টমেন্টেই বলি, সেলস বলেন, মার্কেটিং বলেন, সাপ্লাই চেইন বলেন, তারপরে ফিনান্স প্রোডাকশন বলেন, মানে অল মার্কেটার। এটা নিয়ে নতুন করে বলার কিছু নেই। আর এডিশনালি যেটা আপনাকে বলতে চাই, আমি আগেও দু এক জায়গায় বলেছি যে 2003 সালে আমরা ইম্পেরিয়াল টোবাকোর সাথে কাজ করি। এটা একটা ওয়ার্ল্ড বেস্ট কোম্পানি, ওয়ার্ল্ড রিনাউন্ড কোম্পানি, রিনাউন্ড কোম্পানি, এবং 2008 সাল থেকে ফিলিপ মরিসের সাথে কাজ করি। ওরা মার্কেটিং আপনারা মাল্টিন্যাশনাল কোম্পানি শুধু তাই কাজ না, করার যে অভিজ্ঞতা। 2015 সালে আমরা জাপান টোবাকোর সাথে কাজ করি। আমি ব্যক্তিগতভাবে জাপান টোবাকোর সাথে 1 বছর 2 মাস ছিলাম। তো এই যে মাল্টিন্যাশনাল কোম্পানির যে কালচার, রিসার্চ অ্যাক্টিভিটি, মার্কেটিং স্ট্র্যাটেজি, এটা কিন্তু আমাদেরকে লার্ন করার সুযোগ হয়েছে নাম্বারে। আর আকিজ তো একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে। তা আর একটা হচ্ছে যে বিদেশি এই কোম্পানিগুলো
মনে করেন যে সমস্ত জায়গায় তাদের ডমিনেশন আছে, তাদের মার্জিন লেভেল কিন্তু হাই। আমরা যৌক্তিক প্রাইসে গুণগত মান রক্ষা করে এই প্রোডাক্টগুলো যখন মার্কেটে অ্যাভেলেবেল করব, তা আপনি যখন এক্সপিরিয়েন্স হবেন এই প্রোডাক্টগুলো, তখন তো বুঝতেই পারবেন যে না এটা কমপ্লিট করার মতো, তখনই তো এটা সার্ভ করবে। এবং আপনি ইতিপূর্বে দেখেছেন যে বিদেশি কোম্পানিগুলোর সাথে আমাদের আকিজ সিরামিক্সের টাইলস, তারপরে আদার্স ব্র্যান্ডগুলো সাকসেসফুলি রান করছে। এবং আরেকটা কথা বলি, মোজো দেখেন ফরেন মানে মাল্টিনেশনাল কোম্পানির সাথে কিন্তু কম্পিট করছে। এবং আমরা যখন ঢাকা টোবাকো পরিচালনা করেছি, আমরা কিন্তু ব্রিটিশ আমেরিকান টোবাকো আমাদের কম্পিটিটর ছিল। এবং আমরা ভ্যালুতে না পারলেও আমরা কিন্তু ভলিউমে 12 সালে 32.55 বিলিয়ন সিগারেট বিক্রি করি, যেটা মার্কেট লিডার ছিলাম ভলিউমে, এবং অ্যারাউন্ড 40%। ঠিক কিভাবে সম্ভব হয় এই যে একটা নাম, একটা কালার, একটা লোগো, এটাকে আসলে মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং বিশ্বাসযোগ্যতার জায়গায় নিয়ে যাওয়া, যে ব্র্যান্ড হিসেবে এস্টাবলিশ করা, আসলে কমিটমেন্টটা কন্টিনিউয়াস, ধারাবাহিক। এটা আপনি তো অনেকগুলো পয়েন্ট অলরেডি বলে দিচ্ছেন ব্র্যান্ডের, তো এইটার সাথে সবচেয়ে বড় কন্টিনিউয়াস থাকতে হবে। মানে ইট ইজ এ নট এ সিঙ্গেল, মানে আপনি এবং ডিস্ট্রিবিউশন চাহিদা মাত্র পণ্যকে সময় মতো রাইট টাইমে কনজিউমারের কাছে রাইট কনজিউমারের কাছে পৌঁছে দিতে হবে। মানে এইটাও মানে আপনি শুনে জেনে হয়তো অবাকও হইতে পারেন বা খুশিও হবেন একই সাথে। 10 লাখ মানে 1 মিলিয়ন আউটলেট কাভারেজ দেওয়া হয়েছে। তার মানে হচ্ছে অ্যারাউন্ড 15,000 14,867 জন ম্যান পাওয়ার পরিচালনা, মানে আমাদের এই আকিজ না করতে হয় না, করতে হতো। মানে এটা আমি বলছি আকিজ কর্পোরেশন লিমিটেডের কথা। তা মানে উই আর কনফিডেন্ট। আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে তবে প্রতিযোগীকে হালকা মনে করার কোনো সুযোগ নেই। আমি আপনার ক্যারিয়ারের কথা যদি আসি, যে আপনার ক্যারিয়ারে কোনটা সবচেয়ে বেশি ইফেক্টিভ, টাকা না প্যাশন? অবশ্যই প্যাশন। মানি ইজ লজিক্যাল থিং। মানে আমি যদি আপনার প্যাশনটা ঠিক রাখেন, তাহলে আলটিমেটলি এটা মানে কামিং আসবেই। মানে আপনি ডেলিভারি যদি দেন, মানে রেভিনিউ জেনারেট করতে পারেন, এবং আমি যদি আমার কাজটাকে ভালোবেসে করতে থাকি, তাহলে আমার তো পজিশনও আসবে। আর আমি তো সেইটা উঠতে গেলে ধরেন এটা আমি যদি নিজে ব্যবসা পরিচালনা করি, অথবা আমি একটা কোম্পানি পরিচালনা করি কারোর জব হিসেবে, তো ওইখানে তো আসলে দিনের শেষে তো অ্যাকাউন্টেবিলিটি রাখি, রেভিনিউ জেনারেট করা, ব্র্যান্ড ডেভেলপ করা, সেলস বৃদ্ধি করা, তাই না? ট্রেড মার্কেটিং এইখানেও একটা কথা আছে, সেলস, মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড, এই যে রেভিনিউ জেনারেট করা এবং হচ্ছে ব্র্যান্ডকে স্ট্যাবলিশ করা বা ব্র্যান্ড ভ্যালুটাকে ক্রিয়েট করা, এখানে সেলস অ্যান্ড মার্কেটিং ইস্যুতে ক্ল্যাশ করে কতটা, আর আসলে দুজনের পরিপূরক কতটা? না, পরিপূরক না হলে তো মনে করেন টিউনিং, মানে আপনি গান তো আমরা এমনিই গাইতে পারি, তা হারমোনিটা যখন বাজানো হয় তো ওইটা একটা টিউনিং, তো বিভিন্ন যন্ত্র থাকে, যে সময় দেখবেন যে ওই গান শুরু করার আগে টিউনিং এর একটা ম্যাটার আছে, এটা কোঅর্ডিনেশন বলে, মানে এই ভাষায় কোলাবোরেশন বলে আর একটু ভাষা। তো এইটা খুব জরুরি এবং এটা আমাদের টিমে থাকে। আর এই কোলাবোরেশনের ধরেন মার্কেটিং টিম কি করে, মানে রিসার্চের মাধ্যমে গ্যাপ ফাইন্ডিংস করে। এই গ্যাপ ফাইন্ডিংসের পরে ওইভাবে প্রোডাক্ট ডেভেলপমেন্ট হয়, এবং সেই প্রোডাক্টটা যখন লঞ্চ হয় একই ভাষায় যখন মার্কেটে কথা বলে কি, মানে মার্কেটিং টিম কিন্তু কথা বলে না, তারা বিভিন্ন ধরনের টুলস তৈরি করে দেয়। এই টুলসগুলো নিয়ে তো সেলস টিম মার্কেটে যে কাজ করে, তো সেলস টিম যখন কাজ করবে সে তো ব্র্যান্ড অ্যাম্বাসেডর ওই ব্র্যান্ডে, তো সেই জন্য এই টিউনিংটাও জরুরি। এবং মানে ব্র্যান্ডের যে ভাষা এবং যে মানে ল্যাঙ্গুয়েজ বা এর কমিটমেন্ট, এর নর্মস, ভ্যালুস, মানে অবজেক্টিভ, এর ভিশন এবং ব্র্যান্ড পার্সোনালিটি, এই জিনিসগুলো কিন্তু তাদেরকে অ্যাওয়ার করা এবং ট্রেন করা এবং এটা ওয়ার্কশপ করা এবং তাদেরকে বোঝায়, ওই হিসেবে প্রত্যেকটা মানুষ যেন মার্কেটে বলে একই ভাষায়, একই কথায়, একই সুতায় গাঁথা। এবং সেলসের থেকে কিছু ফিডব্যাকও মানে ব্র্যান্ডের জন্য প্রয়োজন হয়, মার্কেটিং এর জন্য প্রয়োজন হয়, সেটা কি হয়? মানে রিসার্চের টুলস হিসেবে কাজ করতে পারে কিনা সেলস? অফকোর্স, মানে সেলস টিম তো একটা বড় রিসার্চের সাপোর্ট দেয়, এটা ইন্টারনাল টিম বলে। এক্সটার্নাল টিম দিয়ে সেটা জাস্টিফাই করা হয়, জাজমেন্টে আনা হয়, ঠিক আছে? মার্কেটিং টিমও যে অবজারভেশন আনে,
একটা ইন্টারনাল তো থাকেই। বর্তমান সময়ে যদি আসি আমরা, যে বর্তমান সময়ে ব্যবসা বাণিজ্যের এক ধরনের চ্যালেঞ্জ তৈরি হয়েছে, অর্থনৈতিক যে অবস্থার মধ্যে দিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, সেখানেও এক ধরনের টানাপোড়েন রয়েছে। আপনার কি মনে হয় এই অবস্থার অবসান কিভাবে হতে পারে? আসলে অর্থনৈতিক যে অবস্থার উন্নতি বা ব্যবসা বাণিজ্যের যে স্থবিরতা, এটা কাটাতে গেলে অবশ্যই একটা পলিটিক্যাল গভর্নমেন্টের প্রয়োজন। আর দেশের মানে কথা আমরা সবাই জানি যে আমাদের রাষ্ট্রীয় কোষাগার থেকে অনেক অর্থ দেশ থেকে শিফট হয়েছে, মানে পাচার হয়ে গেছে। তো এটা তো আসলে মানে একটা মানে রাষ্ট্রের জন্য একটা প্রেশার। তো এই জায়গাটা মানে মেনটেনেন্স বা মেরামত করতে গেলে একটা টাইমের ব্যাপার, একটা কমিটমেন্টের ব্যাপার, এবং দেশের জনগোষ্ঠীরকে স্টাবেল করা দরকার, আইন শৃঙ্খলা অবস্থার উন্নয়ন করা দরকার, পলিটিক্যাল স্টাবিলিটি দরকার, এবং সকল পলিটিক্যাল দলের মধ্যে যতগুলো মানে ন্যাশনাল ইস্যু আছে তাতে সবাই একমত হওয়া দরকার, যে দলই ক্ষমতায় আসুক না কেন। এইটা হলে দ্রুত সম্ভব, এবং এটা আমরা প্রত্যাশা করি যে এই অবস্থা তৈরি হবে। আগামীর দিনগুলোতে বাংলাদেশের পণ্যকে ব্র্যান্ড হিসেবে স্ট্যাবলিশ করার জন্য আপনারা যারা মার্কেটার আছেন, যারা ব্র্যান্ড নিয়ে কাজ করছেন, তাদের ভূমিকা কতটা আশা করেন? তাদের কাছে না, অফকোর্স বলি, বাংলাদেশের পণ্য কিন্তু আপনি জেনে থাকবেন যে অনেক পণ্যই এখন বিদেশে রপ্তানি হয়। এবং তার বাংলাদেশের মধ্যে একটা এস্টাবলিশমেন্ট তৈরি হয়েছে already। জি জি, কারণ ধরেন এই স্কোয়ারের অনেক মেডিসিন বাইরে যাচ্ছে, এটা তো আমরা জানি। তার এগুলো প্রাণের অনেক দেশে অপারেশন আছে। তারপরে যে টিকে গ্রুপ হচ্ছে, এবং আকিজেরও আপনি মোজো বা আদার্স যে ব্র্যান্ড স্পিড এগুলো যায়। তারপরে যে আদার্স যে কনজিউমার প্রোডাক্ট যেগুলো যাচ্ছে এদিকে, তাই এটা নিয়ে, এবং ইভেন পাইপস, আকিজ পাইপসও বিদেশ আমেরিকা একবার গেছে। তাই এরকম এটার কন্টিনিউশন তৈরি হচ্ছে। তারপরে হাউস হোল্ড পার্শ্ববর্তী দেশে যাচ্ছে। তো এইটা তো এখন কিন্তু মানে এই গ্লোবালাইজেশনের যুগে কিন্তু আপনি যদি সার্ভাইভ করার যোগ্যতা রাখেন, তাহলে অফকোর্স এটা সম্ভব, এবং কোয়ালিটি পণ্য দিলে এটা পসিবল। আর পরিশ্রম, মানে আপনার কন্টিনিউশন, কোয়ালিটি, মানে সার্ভিস বলতে যেটা আমি যেভাবে দিই, প্রোডাক্ট দিই, সার্ভিস দিই, কিন্তু মানে উপযুক্ত সময়ে উপযুক্ত কনজিউমারের কাছে আপনাকে পণ্য যেটা বলছিলেন আসলে অ্যাভেলেবিলিটি থাকতে হবে, চাহিদা মাত্র পণ্য পৌঁছাতে হবে। তরুণদের উদ্দেশ্যে আপনি কি বলবেন, যারা নিউ কামার, যারা আসতে চায় আপনার ট্রেনে? একটাই কথা, মানে লক্ষ্য ঠিক করতে হবে। লক্ষ্য যদি ঠিক থাকে, ওই লক্ষ্য অনুযায়ী তাকে নলেজ গ্যাদার করতে হবে, আপাতত স্টুডেন্টকালীন সময়। আর একজন মেন্টর নিতে হবে, যে মানে এটা তাকে মনোনয়ন করতে হবে যে যার আদর্শ এবং লার্নিং তার ভালো লাগে, বা সোসাইটিতে যারা আছেন তাদের কাছে সুযোগ নিতে হবে, যে তার লেখাগুলো জার্নাল পড়তে হবে, ট্রেনিংয়ের সুযোগ থাকলে সেটা নিতে হবে, এবং নেটওয়ার্কিং করতে হবে। ঠিক আছে, এবং মানে পড়াশুনোর সাথে সততার সাথেই কাজটা করতে হবে। আসলে আপনি মানে লেখাপড়াই করেন, আপনি চাকরি করেন আর ব্যবসা করেন, কমিটমেন্ট ভেরি ইম্পর্ট্যান্ট, আর কন্টিনিউয়াস মানে ধারাবাহিকতা ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তাই এটা আপনার লার্নিং মানে এক্সপিরিয়েন্স, এবং এই যে দৌড় দিলে বাচ্চারা হুঁচটকে পড়ে যায়, 2-3 বার পড়ার পরে কিন্তু দেখবেন ওইরকম আর দৌড় দিবে না। তা আপনি যদি, আর প্রত্যেকটা জিনিস লার্নিং করার জন্য আপনাকে কিছু কিছু ব্যয় করতে হবে, সময় এবং কিছু অর্থ। আমরা প্রতিটা নতুন লার্নিংয়ে দেখছি যে কিছু না কিছু ব্যয় করতে হয়, সময়। মানে কিছু দিলে কিছু পাওয়া যায়। একদম শেষ প্রশ্ন, এক কথায় যদি উত্তর দেন, আপনি আপনার জায়গা থেকে কাজ করছেন, আপনার সেই জায়গা থেকে দেশের প্রতি এক ধরনের কমিটমেন্ট আছে, দেশপ্রেমের জায়গা থেকে আপনি এক কথায় কি বলবেন? শোন, আমরা তো বাংলাদেশে যে সময় আমি আকিজ কর্পোরেশন লিমিটেড পরিচালনা করেছি, মানে রেভিনিউ জেনারেট করেছি যেভাবে, এবং দেশের রাজস্ব খাতে কোম্পানি প্রায় অ্যারাউন্ড 3% কন্ট্রিবিউট করেছে। তো এটা তো এক ধরনের সেবা তো করছি, এই এমপ্লয়মেন্টে মানে কোম্পানি করছে, তারপর আমরা তো সেটাকে চালিকা শক্তি হিসেবে কাজ করে যাই। তো এইটা যেহেতু কন্ট্রিবিউশন করি, এটা গেল একটা। আর আমরা তো আসলে শুধু মানে ইটিং শিটিংয়ের জন্য না, আমাদের তো কিছু ভালো কাজ আছে। ধরেন আমাদের প্রথম দায়িত্ব কি, আমার শরীরটা ঠিক রাখা, সেকেন্ড হচ্ছে আমার পরিবারকে দেখা, তার পরবর্তীতে আমার কোম্পানিকেও দেখা, সাথে আমাদের কি করতে হবে যে এর সাথে কিছু সামাজিক কার্যক্রম করা উচিত। মানে আর একটা হচ্ছে প্রত্যেক মানুষের ভিতরে মানবিক মূল্যবোধ থাকা উচিত, এবং মানবিকতা থাকা উচিত, মানে অন্যকে সহযোগিতা করার জায়গা। এবং এই যে MIB এই ধরনের একটা
সংগঠন, তারপরে এই যে মার্কেটিং অ্যালামনি অ্যাসোসিয়েশন, মানে আপনার কাছে দেশপ্রেম মানে কি তাহলে এই মানবিকতার তারপরে জায়গাটা তৈরি করা? মানে এইটা করা। তারপরে মনে করেন আমরা গ্রিন নিয়ে কাজ করতে পারি, ক্লাইমেট নিয়ে কাজ করতে পারি, তারপরে আমরা ক্লিন নিয়ে কাজ করতে পারি। আমি অ্যারাউন্ড 20টা দেশ ঘোরার সুযোগ আমাকে দিছে আল্লাহ। আমি এই বিদেশে গেলে, যেমন সিঙ্গাপুরে কি ক্লিন রাস্তা, সুইজারল্যান্ডে গেছি, তার কাছে মানে ভীষণ রকম, মানে ওয়েদার তো একটা ভীষণ রকম ভালো, কিন্তু ওই দেশটা ক্লিন। তারা কিন্তু একটা কাগজ ছিঁড়ে ফেলে না কোনো জায়গায়, বা একটা বৃক্ষরোপণ করার সুযোগ থাকলে গাছের পাশে, এবং সেটা পরিচর্যা করে। ঠিক আছে, ঘরের ভিতরে আমরা দেখা যাচ্ছে অক্সিজেনের ঘাটতি পূরণের জন্য মানে তারা এক গাছ ধরনের লাগায়। সোশ্যাল রেসপন্সিবিলিটি। এই যে ক্লাইমেটটাকে আমরা মনে করেন যে দূষণ করছি পলিথিন দিয়ে, তো এইটা দিয়েও তো আমরা কাজ করতে পারি। ঠিক আছে, এই মাইন্ডটাকে আর হেডটাকে যদি ঠিকঠাক করা যায় না, পরিষ্কার মাইন্ড ক্লিন, তো মানে জগৎ ক্লিন, মানে পৃথিবী ক্লিন। দারুণ। তার মানে এটা আমরা বলতেই পারি যে আসলে মন পরিষ্কার রাখুন এবং দেশকে পরিষ্কার করে গড়ে তুলুন, এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা সুন্দর পরিষ্কার দেশ আমরা উপহার দিতে চাই, সেই প্রত্যাশা করতেই পারি। জনাব মোস্তফা জামান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই আয়োজনে আসার জন্য। আপনাকেও অনেক ধন্যবাদ, এবং যেসব দর্শক এই প্রোগ্রাম আগামীতে দেখবেন তাদেরকেও ধন্যবাদ। আর গ্রিন টিভি দর্শক আপনাদেরকে বলছে যে আপনারা আমাদের সাথে থাকুন, আমাদের সমালোচনা করুন, আলোচনা করুন, তারপরও আমাদের অনুষ্ঠানগুলো দেখুন, এবং আপনাদের যে বিষয়গুলো জানার আছে, বলার আছে, এবং যে ধরনের অনুষ্ঠান আমাদের কাছ থেকে প্রত্যাশা করেন আমাদেরকে লিখুন, জানান। আমরা নিশ্চয়ই সেই ধরনের আয়োজনগুলো করবার চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।